পাপিয়া দত্ত মহোদয়, এখানে অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয় উপস্থিত রয়েছেন, বিপিন দেব বর্মা স্টেট জেনারেল সেক্রেটারি, শ্রী অসীম ভট্টাচার্য ডিস্ট্রিক্ট সদর আরবান ডিস্ট্রিক্টের, এবং এখানে উপস্থিত বিধায়ক বিধায়িকাগণ, সিনিয়র পার্টি লিডার্স অ্যান্ড আদার লিডার্স, এবং আমার প্রিয় কার্যকর্তা বৃন্দ, মিডিয়া বন্ধুগণ, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য অশেষ ধন্যবাদ। ইমার্জেন্সির সময়ে আমার এখনও মনে আছে যে এলাহাবাদের কথা বলা হচ্ছে 1975 সনের যখন ডিক্লেয়ার হয়, আমি এই এলাহাবাদের যে রেলওয়ে স্টেশন 3 দিন আমার থাকতে হয়েছে সেখানে। বম্বে মেলে আমি হাওড়াতে আসছিলাম এবং আমরা প্রায় 10-12 জন ছিলাম একসাথে ত্রিপুরার। হাওড়াতে কি করে পৌঁছব সেটা একটা চিন্তার বিষয় ছিল। পয়সাপাতিও কিছুই ছিল না, কোনো রকমে এদিক সেদিকের থেকে আমরা একজন আরেকজনের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, না খেয়েও রয়েছি 1-2 দিন। যাই হোক, কোনো রকমে এই ট্রেন যাবে করে 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 বিভিন্ন জায়গায় আমরা এসে আমরা হাওড়াতে পৌঁছেছি। আগরতলায় আসলাম, কলকাতায়ও আমাদের থাকতে হয়েছে কয়েকদিন। জরুরি অবস্থা যে এটা কীরকম একটা অবস্থা, যারা জরুরি অবস্থায় যারা মানে বোধ শক্তি তাদের মধ্যে ডেভেলপ করেছে তারাই বুঝতে পারবে যে জরুরি অবস্থা কি ছিল। আমাদের যে ওই সময়ে আমরা দেখেছি যে যখন আগরতলায় আমরা ফিরে আসলাম, তৎকালীন সময়ে সুকুমার সেনগুপ্ত, যিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরাতে একটা মানে ভয়ের পরিবেশ তখন ছিল। কখন যে কাকে ধরে নিয়ে যাবে, কখন যে কাকে জেলের ভিতর পুড়ে দেবে, মানে এইরকম একটা আতঙ্কের পরিবেশ। কেউ কিছুই করেনি, মানে যদি কেউ কানমন্ত্র দিয়ে থাকেন ওনাকে বা ওনার সরকারের কাউকে, মানে এই যদি হয় তাহলে মানুষ বাঁচবে কি করে। এবং জরুরি অবস্থার মধ্যে আমি বলছি তো, যারা ওই সময়ে যারা ছিল তারা বুঝতে পারে কোনো মানে কীরকম অবস্থা ছিল জরুরি। আমার এখনও মনে আছে, আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। সেই নাট্য সংস্থার বই পর্যন্ত সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতক্ষণ ধরে কোনো বইয়ের মানে প্রতিটা লাইন পড়া হতো, এবং সেই লাইনগুলো দেখে কোনো শব্দ যদি দেখা যায় সরকারের বিরুদ্ধে আছে বা এরকম কিছু শব্দ ওনাদের মনে হচ্ছে যে এটা ঠিক না, সেটাকে পর্যন্ত কেটে দিত, সেখানে চিল চাপ্পট দিয়ে তারপর আপনি নাটক সেখানে করতে হতো। এগুলো আমি টুকরো টুকরো বিষয়গুলো আমি এই কারণে বললাম যে আমি যেহেতু ওই 75 সনে একদম পুরো ফুললি যুবক, তো আমার কাছে এই দিনগুলো এখনও মনে পড়ে। আজকে আমরা যে বিষয়টা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, কি আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটা আমরা বলে থাকি, 4টে পিলারের উপর যুক্ত। 4টা পিলারের উপর যুক্ত। একটা হচ্ছে লেজিসলেটিভ বা লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, আর আমার যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, যদিও এটাকে মান্যতা দেয় না কিন্তু এটা 4র্থ স্তম্ভ বলা হয়। এবং অ্যাক্টের মধ্যেই এটা নাম উল্লেখ করা না থাকলেও এখানে যে আমাদের সংবিধানের বইটা দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু লুক্কায়িত রয়েছে যে তাদেরও কিন্তু গণতন্ত্রের একটা পার্ট। এখানে একটা পায়া যদি নষ্ট হয় তাহলে কিন্তু এটা কোনো অবস্থায় স্থিরতা থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1975 সালের যে 25শে জুন, এবং কে ডিক্লেয়ার করেছেন? প্রেসিডেন্টও কিন্তু ডিক্লেয়ার করেননি, এবং ডিক্লেয়ার করার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের, কিন্তু এখানে ডিক্লেয়ার করেছেন তৎকালীন সময়ে যার কারণে ওনার এবং ওনার যারা পরামর্শদাতা, ওনার ছেলে, সবাই আমরা জানি কি অবস্থা তৎকালীন সময়ে ছিল, সঞ্জয় গান্ধী। এবং ইভেন এটা ডিক্লেয়ার করার আগে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়
একটা নাম করা ব্যারিস্টার ছিলেন, ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ডিসিশন হয় না যে আগে ভাগে যারা মানে প্রথমে যারা মিডিয়ার অফিসগুলো আছে সেগুলো ইলেকট্রিক কারেন্ট বন্ধ করে দিল, এবং উনি নিজে ডিক্লেয়ার করলেন। তো গণতন্ত্র তো সেখানেই ছিল না। এবং এই যে অবস্থা আমাদের, কেন আমরা এই দিনটি আজকে পালন করি? আমরা পালন করি এই কারণে, এইরকম দিন যেন আর না আসে কোনো দিন, এরকম দিন যাতে কোনো অবস্থায় আর না হয়। এর জন্যই ভারতীয় জনতা পার্টি প্রতি বছর 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা কালো দিন বলে ডিক্লেয়ার করে, এবং দেশ জুড়ে কালো দিবস বা সংবিধান হত্যা দিবস সেটা ডিক্লেয়ার করে। 2014 সালে যখন বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসে, তখন এই দিনটিকে মানুষ যেন ভুলে না যায়। আমাদের ভুলে যাওয়ার একটা কিন্তু এটা ফিজিওলজিক্যাল একটা সমস্যা। আমরা অনেক ঘটনা সাধারণত আমরা ভুলে যাই, কিন্তু এইরকম একটা দিন ভুললে কিন্তু চলবে না আমাদের। কারণ এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অন্যদেরও শিক্ষা দিতে হবে, নিজেদেরও শিক্ষা নিতে হবে যে কোনো দিন আমরা যেন তার ব্যবহার না আমরা করি, এই কালো দিন যাতে না আসে। তার জন্য 2024 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 25শে জুন এই যে দিনটি, সেটা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার ঘোষণা উনি দেন। আমরা সবাই জানি নিজের কোনো আইন কানুনের ধার ধারে না, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের খালি গদি বাঁচানোর জন্য পুরো দেশে যেন একটা মনে হচ্ছে যে দেশটা যেন একটা কারাগার, শুধু কারাগার একটা স্পেসিফিক এরিয়া না, সমস্ত দেশটাকে কারাগার বানিয়েছিল, এরকম একটা অবস্থা। এবং এই সংবিধানের যদি কোনো অবমাননা করা হয়ে থাকে সেটা ওই দিনটি কিন্তু করা হয়েছে। আমরা সবাই জানি যে ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার করা যায়, কিন্তু আমরা কখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারি? আমাদের যে ইমার্জেন্সির আমরা তিনভাবে আমরা সবাই জানি যে ইমার্জেন্সি আমরা করা যায়। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এখন এখানে যে সংবিধানের যে ইমার্জেন্সি যেটা হয় সেটা কিন্তু আমরা দেখেছি যে সংবিধানের জাতীয় জরুরি অবস্থা, এই যে টাইপস অফ মূল যে তিনটা বিষয় রয়েছে তার উপর ভিত্তি করে ইমার্জেন্সি দেওয়া হয়। একটা হচ্ছে সংবিধানের 352 নম্বর ধারা, সেটা যদি সেই তার উপর ভিত্তি করে সেটা জারি করা যায়। কিন্তু কি কি সময়, কোন কোন সময়? যদি ওয়ার হয়, বহিরাগত আক্রমণ হয়, সশস্ত্র বিপ্লব, ধরুন এখানে বিদ্রোহ হলো, সেখানে করা যায়। এবং সেখানে দেশের যদি কোনো নিরাপত্তার প্রশ্ন দাঁড়ায় সেখানে এই সংবিধানের 352 ধারা সেটাকে প্রয়োগ করা যায়, এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতির শাসন মাধ্যমে সেটা জারি করা হয়। এবং এইরকম বহু আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, চীনের সাথে যুদ্ধের সময় সেগুলো করা হয়েছিল। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, অর্থাৎ সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী এটি জারি করা হয় যখন দেশের কোনো আর্থিক স্থায়িত্ব বা ঋণের কারণে যদি হুমকির বিষয় দাঁড়ায় তাহলে ইমার্জেন্সি করা হয়, জারি করা যায়। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল ইমার্জেন্সি বা স্টেট কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, সেটাও 356 দ্বারা আমরা সবাই জানি। তখন কথায় কথায় তৎকালীন সময়ের সরকার কতবার যে 356 দ্বারা প্রয়োগ করে বহু স্টেটের যে নির্বাচিত প্রতিনিধি বা তাদের যে সরকার সেটাকে ব্যবহার করে তাদের সরকারকে উচ্ছেদ করা হয়েছিল। এখন এটার 1977 পরে এটাকে কিন্তু আবার আমাদের যে কনস্টিটিউশনের সে চেঞ্জ করে যে কোনো অবস্থায় যাতে তার অপব্যবহার না করা যায় সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। কাজেই এখানে আমরা যেভাবে ইমার্জেন্সিটা যে ডিক্লেয়ার করা হয়েছে, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা সবাই জানি যে এলাহাবাদ হাইকোর্টে
রাজনারায়ণ কেস করেছিলেন, এবং সেই কেস যখন সেটা সে হাইকোর্ট থেকে ডিক্লেয়ার হলো, এবং শুধু তাই নয়, ওনাকে কি বলেছেন যে 12ই জুন এলাহাবাদ হাইকোর্টে তার রায় ডিক্লেয়ার হয়। এবং উনি রাজনারায়ণজি কেন কেস করতে গেলেন, যে উনি দুর্নীতির করে 1971-এ উনি ইলেকশন জিতেছেন, এবং সেই 1971 সালের নির্বাচন ডিক্লেয়ার হয়েছিল, আর এটা ডিক্লেয়ার হয়েছিল এই ওনার এগেনস্টে, যখন হাইকোর্ট থেকে যখন বলা হয়েছিল যে এই ইলেকশন দুর্নীতিতে ভরপুর ছিল, এই কারণে ওনাকে 6 বছরের জন্য নির্বাচনে লড়াই করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু উনি, আমরা সবাই জানি যে উনি ওই দিন ওই রাত্রেই জরুরি অবস্থা জারি করেন, কারণ ওই দিনটা নেক্সট ডে সানডে ছিল, ছুটির দিন ছিল। ছুটির দিন থাকাতে তড়িঘড়ি করে, কারণ সুপ্রিম কোর্টে উনি যেতে পারবেন না, তো সেই কারণেই কিন্তু এই জরুরি অবস্থাটা করেছিল। আমরা পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি থেকে আরম্ভ করে লাল কৃষ্ণ আদবানির মতো লোকদেরও জেলের ভিতর ঢুকিয়েছিল। এখন কথা হচ্ছে যে আমার সাথে একটু আগে আমাদের স্টেট প্রেসিডেন্টের সাথে কথা হচ্ছিল যে এই যে বিষয়গুলো যেভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়, সেইগুলো তৎকালীন সময়ে যেভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়, এই বিষয়গুলো যারা নেক্সট জেনারেশন আছে, যুবকরা আছেন, যুবতীরা আছেন, তাদের কাছে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসা। এর জন্যই কিন্তু আজকে আমরা এই দিনটি আমরা পালন করি। আমরা সবাই জানি যে এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে উনি কিভাবে ওনাকে বলা হলো যে আপনার অবৈধভাবে আপনি ইলেকশনে জিতেছেন। যশপাল কাপুর নামে ওনার যে ব্যক্তিগত সচিব, সরকারি পদে থাকা সত্ত্বেও উনি ওনার ইলেকশন এজেন্ট হয়েছিলেন, আমরা সবাই জানি। এবং পুরো যেই মেশিনারিজটা ছিল, ইলেকশনের যে মেশিনারিজ, পুরো মেশিনারিজটা ব্যবহার করা হয়েছিল। সেই জায়গায় উনি রাজনারায়ণজি যখন কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে সেই এই যে করাপশন হয়েছে সেই করাপশনের যে আইন, করাপ্ট প্র্যাকটিস করার জন্য যে আইন, নির্বাচনী পিটিশনের উপর ভিত্তি করে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। আর বাকি তো সব ইতিহাস আমরা সবাই জানি। মুদ্রা কথা হচ্ছে যে আজকের এই দিনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এখন যাদের যে কংগ্রেস সরকার যে ইমার্জেন্সি নিয়ে আমাদের মানে এই বিষয়ে কিন্তু কোনো কথা বলেন না, কিন্তু আমাদের যখন কোনো বিষয় দাঁড়ায় যে এখানে গণতন্ত্র নেই, তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেরা আগে বলুন যে আপনাদের সময়ে কি গণতন্ত্র আপনারা সেই সময়ে তার মান্যতা দিয়েছেন, সেটাকে মনে করার জন্য, এবং সাধারণ মানুষকে, বিশেষ করে আমাদের যারা কার্যকর্তারা, তাদেরকে আমি বলবো এই বিষয়ে বিশদভাবে আমাদের সমস্ত কার্যকর্তাদের জানা উচিত, এবং সবাইকে গিয়ে এই বিষয়ে আলোচনা করা উচিত। এবং যারা বিরোধী, বিশেষ করে কংগ্রেসকে আমি বলবো, কংগ্রেসই তখন ছিল পাওয়ারে, কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বলা উচিত, আপনারা যেহেতু গণতন্ত্রে আপনারা ধূলিসাৎ করেছেন, সেখানে আপনারা গণতন্ত্রের বুলি অ্যাটলিস্ট আপনারা আওড়াবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমার মনে হয় যে আমরা প্রতি বছরে এই দিনটি আমরা পালন করা উচিত, এবং আমরা আগামী দিন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের যে এট দ্য সাইড যারা এই জরুরি অবস্থাকে সামনে রেখে তার অসৎ ব্যবহার করেছে, সেই সম্পর্কে আমরা জানা উচিত। আমি আবার আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জরুরি যে অবস্থার দিন ঘোষণা করেছিল তার আমি নিন্দা করছি, এবং আগামী দিন যেন এই সংবিধান হত্যা দিবসের মাধ্যমে আমরা প্রতিদিন সেটা পালন করি, এবং কোনো সময় যেন আর এই কালো দিন না আসে, তার জন্য আমরা সবাই চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এখন আমাদের সাউন্ড সিস্টেমে যারা টেকনিশিয়ান আছেন ওনাদের কাছে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের